নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কৃষি দর্শন অনুষ্ঠানের আলোচনা। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এবং আমাদের আধুনিকতার ছোঁয়ায় আমাদের জনজীবনে যেমন পরিবর্তন এসছে, তেমনি খাদ্যাভ্যাসেও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আমাদের শরীর স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য আমাদের প্রোটিন জাতীয় খাদ্যের দরকার, আর এই প্রোটিন জাতীয় খাদ্যের উৎস আসে মাছ, মাংস, ডিম ইত্যাদি থেকে। আর মাংস বলতেই আমরা সরাসরি বোঝাই যে খাসির মাংস কিংবা মুরগির মাংস। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে অপ্রচলিত মুরগি বা পাখির খাদ্য বা মাংস বেশ জনপ্রিয়তা লাভ করেছেন। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে অপ্রচলিত মুরগি বা পাখি কি? ঠিক বলছেন বা ঠিক ধরে নিয়েছেন। অপ্রচলিত পাখি বা মুরগি হলো টার্কি এবং এমু পাখি। এর মাংস বেশ সুস্বাদু এবং বর্তমানে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এই এমু পাখি বা টার্কি কিভাবে পালন করলে কতটা লাভজনক অবস্থায় আপনারা পৌঁছতে পারেন, এর খাদ্যাভ্যাস কিভাবে করবেন, বা এই পুষতে গেলে ঘরবাড়ি কিভাবে তৈরি করতে হবে, সেই সব বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। আজকের আমাদের আলোচনার বিষয় স্বনির্ভরতার লক্ষ্যে টার্কি ও এমু পালন। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন বিশেষজ্ঞ। আসুন পরিচয় করে দিই। রয়েছেন ডক্টর অরুণাশিস গোস্বামী। নমস্কার অরুণাশিস বাবু। নমস্কার। অধ্যাপক, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়। আর রয়েছেন ডক্টর সুকান্ত বিশ্বাস। নমস্কার, সহযোগী অধ্যাপক, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়। আমরা দুজনকে পেয়ে আজকের আনন্দিত, আপ্লুত। অনেকদিন পরে অরুণাশিস বাবু আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। যাক, প্রথমে আপনাকে জিজ্ঞেস করে নিই যে অপ্রচলিত মুরগি বা এই যে পাখির আমরা চাষ করব কেন, বা এর জনপ্রিয়তাটা কতটা বেড়েছে পশ্চিমবঙ্গে, যদি একটু বুঝিয়ে বলেন। হ্যাঁ, প্রথমে আপনার মুখবন্ধ দিয়ে আমি শুরু করি। যে একটা বললেন আপনি খাদ্যাভ্যাস, আরেকটা বললেন অপ্রচলিত পাখি। খাদ্যাভ্যাস আমরা যেটা ছোটবেলা থেকে জেনে এসেছি যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, বা গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান। আক্ষরিক অর্থে এই যে দুধ বা গোয়াল, এগুলো সবই কিন্তু আপনার মূলত আমরা প্রাণী বা পশুকে বোঝাতে চেয়েছি। এটা থেকে যদি আমরা একটু সরে আসি, আমাদের যে খাদ্যাভ্যাস যেটা বললেন, অর্থাৎ দুধ ও ভাত, দুধটা আমার খাদ্যের একটা অভ্যাসের মধ্যে ছিল এবং তাতে আমাদের পুষ্টিগুণ ছিল। সেখান থেকে আমরা তার সঙ্গে আপনি যোগ করলেন মাংস। মাংস মূলত আমরা খাসির মাংস, পরবর্তী ক্ষেত্রে আপনারা বললেন মুরগির মাংস, হাঁসের মাংস আছে, হাঁস মুরগির মাংস। এইগুলোর এই যে প্রচলিত আর অপ্রচলিত, এটা কিন্তু একটা আপেক্ষিক ব্যাপার। এটা বিশেষ বিশেষ সময়ে বিশেষ জায়গার উপর নির্ভর করছে কোনটা প্রচলিত কোনটা অপ্রচলিত। বিশেষ করে একটা সময়, আজকে আপনারা জানবেন যে মুরগির মাংস বলতে আমরা দেশি মুরগির মাংস খেতাম মূলত। পরবর্তী ক্ষেত্রে ব্রয়লার এলো। এই ব্রয়লারটা কিন্তু একটা সময় মিডিয়া বলুন বা লোকমুখে বিভিন্ন সময় শকুনের বংশধর বা শকুন থেকে এসেছে ব্রয়লার, এই ধরনের কিছু মানুষের মধ্যে একটা ভীতি, একটা ভ্রান্ত ধারণা ছিল। কিন্তু এখন সেই জায়গাটাতে কিন্তু কেটে এসছে, অনেকটাই কেটে গেছে। এবং এখন কিন্তু ব্রয়লার একটা পোলট্রি শিল্পতে পরিণত হয়েছে, একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। ফলে এখন কিন্তু আমার কাছে ব্রয়লার মুরগির মাংসটা অপ্রচলিত নয়, প্রচলিত। সেই দিক থেকে, সেই আঙ্গিক থেকে যদি আপনি বিচার করেন, তাহলে এই মুরগির বা মাংসের পাশাপাশি যেমন হাঁসের মাংস আছে, তেমনি কোয়েলের মাংস আছে। এগুলো কিন্তু, কোয়েলটাও কিন্তু ব্রয়লারের মতো এতটা কাছাকাছি আসেনি, কিন্তু অনেকটাই এসেছে জনমানসে, এবং গ্রামের অনেক মানুষ এখন কোয়েল পাখি চাষ করছেন। এবারে পাখির যখন প্রশ্নটা এলো, তাতে হাঁস, মুরগি, কোয়েল যেমন আছে, যেমন আপনি যে আলোচনার মুখমন্ত্রী যে নাম দুটো বললেন, এমু এবং টার্কি, তেমনি আরেক ধরনের পাখি আছে যেগুলোকে মানুষ খায় না, পোষে তার মনের খোরাকের জন্যে। বদ্রি, মুনিয়া, ময়না, কাকাতুয়া, টিয়া, এরাও সব পাখি। তো এই পাখি এবং পশু নিয়ে কিন্তু আমাদের কারবার সমাজ জীবনে। আমাদের পুষ্টি সংক্রান্ত আপনি যে বিশেষ যে দুটি প্রাণীর নাম বলেছেন, এই দুটি প্রাণী, এই দুটি পাখি নিয়েই আজকে আমাদের আলোচনাটা সীমাবদ্ধ আমরা থাকব। মূলত টার্কি এবং এমু, এই দুটো কিন্তু পশ্চিমবাংলার সাপেক্ষে টার্কি কিছুটা হলেও হয়েছে, কিন্তু খাদ্যাভ্যাস বলতে যেটা বোঝেন, সেইটা কিন্তু এখনো পর্যন্ত বাঙালিদের মধ্যে বা আমাদের পশ্চিমবঙ্গে এখনো সেইভাবে তৈরি হয়নি। এটা আমাদেরকে মেনে নিতে হবে। আমি যখন স্বনির্ভরতার লক্ষ্যে কথাটা বলবো, তখন আমাকে দেখতে হবে ওখান থেকে আমার কতটা লাভ হবে। আমি 10 টাকা খরচ করলে 12 টাকা পাবো না 8 টাকা পাবো, তবে তো আমি স্বনির্ভর হব। ফলে তখনই আমি একজন মানুষকে, একজন প্রাণী পালককে আমি টার্কি পালনের কথা বলবো।
বা এমু পালনের কথা বলবো, যখন দেখবো যে আমার একটা বাজারে চাহিদা আছে, ডিমান্ড আছে, সেই ডিমান্ডটা কিন্তু এখনো তৈরি হয়নি। তবে হ্যাঁ, ডিমান্ড তৈরি হয়নি বলেই কিন্তু ব্রয়লারও ডিমান্ড ছিল না, ডিমান্ড আজকে হয়েছে। ফলে সেদিক থেকে আমাদেরকে এগোতে হবে। তো আজকের আলোচনাটা একেবারে আমি বলবো যে প্রাণীপালক বন্ধুদেরকে কিছুটা হলো তাদেরকে অ্যাওয়ার করা, অবগত করা যে এইরকম কিন্তু একটা সম্ভাবনা আছে, যেটা দিয়ে আমরা আমাদের প্রাণীপালক বন্ধুরা আরো অনেক বেশি স্বনির্ভর হতে পারেন। কারণ আমাদেরই দেশ ভারতবর্ষের দক্ষিণ ভারতে এই এমু বা টার্কির কিন্তু ভীষণ প্রচলন। ওখানে প্রচুর ফার্ম আছে, খামার আছে, প্রাণী পালকরা আছেন যারা এটা খামার করেছেন। ফলে সেই দিক থেকে চিন্তা করে তার অভিজ্ঞতার ভিত্তিতে, কারণ টার্কি উত্তর আমেরিকাতে তৈরি, উত্তর আমেরিকার থেকে মূলত এই টার্কির উদ্ভাবন, এমু অস্ট্রেলিয়ার, কিন্তু এছাড়াও বিভিন্ন দেশে আছে। কিন্তু ভারতবর্ষের মধ্যেও যে সাউথ ইন্ডিয়াতে, দক্ষিণ ভারতে কেরালা, তামিলনাড়ু, মহারাষ্ট্র বা কর্ণাটক, এদিকে পাঞ্জাব, হরিয়ানা, এগুলোতেও কিন্তু এই টার্কি এবং এমু কিন্তু চাষ শুরু হয়েছে, বেশ ভালো প্রচলন হয়েছে। ফলে ওদের ক্ষেত্রে কিন্তু ওটা অপ্রচলিত আর বলা যাবে না। আমাদের ক্ষেত্রে, আমাদের স্টেটের ক্ষেত্রে এই মুহূর্তে হয়তো এটা অপ্রচলিত, কিন্তু আমাদেরকে প্রচলিত করার জায়গাতে আমাদেরকে সচেষ্ট হতে হবে এবং তার জন্য তার বিজ্ঞানটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা সুকান্ত বাবু, এবার আপনার কাছে জেনে নিই যে টার্কি বা এমু এই পালনের জন্য কোনো টার্কি বা দুটোরই কোনো প্রজাতি আছে? আমরা তো সাধারণত যে টার্কি মুরগি দু রকম দেখি, ময়ূরের মতো সুন্দর, একটা কালো একটা সাদা, এছাড়াও এদের আরো অন্য কোনো প্রজাতি আছে কি? অবশ্যই আছে, এটা খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। এবং স্যারের কথা সূত্র ধরেই যে টার্কি এবং এমু এই দুটো হচ্ছে ভিন্ন গোত্রের, অপরিচালিত হলেও এখন প্রচলিত জায়গায় চলে আসছে। সেই প্রচলিত এবং উন্নত পুষ্টিগুণযুক্ত দুটো মাংস উৎপাদনকারী পাখি। টার্কি আমাদের উত্তর আমেরিকার এর উৎস হলেও এখন বর্তমানে যে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় এবং ইভেন আমাদের পশ্চিমবঙ্গেরও অনেক জায়গায় এর প্রতিপালন শুরু হয়েছে। তো সেক্ষেত্রে টার্কির যে মূলত 7টি প্রজাতি আছে, 7টি প্রজাতির মধ্যে যেটা বুক চওড়া সাদা প্রজাতি, লাল, কালো, স্লেট রঙের একটা প্রজাতি, আর ছোট সাদা বেল্টসবিল প্রজাতি যেটা আমাদের স্ক্রিনেও দেখা যাচ্ছে, আর একটা হচ্ছে নারগানসেট প্রজাতি। তবে আমাদের ভারতের জলবায়ুতে সাদা বুক চওড়া এবং ছোট সাদা বেল্টসবিল প্রজাতি খুবই জনপ্রিয়। ঠিক পাশাপাশি আমি যদি এমুর কথা বলি, এমুর উৎস অস্ট্রেলিয়াতে অবশ্যই, কিন্তু বর্তমানে এমুর প্রতিপালন আমাদের এখানে শুরু হয়েছে। এবং সেক্ষেত্রে এমুর মূলত 3টি প্রজাতি লক্ষ্য করা যায়। একটা হচ্ছে কিং আইল্যান্ড, একটা হচ্ছে ক্যাঙ্গারু আইল্যান্ড, আর একটা তাসমেনিয়ান প্রজাতি। তবে তাসমেনিয়ান প্রজাতিটা আমাদের ভারতবর্ষের জলবায়ুতে অতটা প্রচলিত নয়। বাকি যে দুটো বললাম, কিং আইল্যান্ড এবং ক্যাঙ্গারু আইল্যান্ড প্রজাতি, যেহেতু অস্ট্রেলিয়ায় এমুর অরিজিন, 1790 সালে যে অস্ট্রেলিয়ার পক্ষী বিশেষজ্ঞ জন ল্যাথাম প্রথম এই এমু পাখিকে তার নামকরণ এবং তার শনাক্তকরণ করেন, এবং মাংস হিসাবে যে এই পাখিটি খাওয়া যায় বা এর মাংস সুস্বাদু উৎকৃষ্ট গুণমানযুক্ত, সেটা প্রথম তিনি শনাক্ত করেন। সেই জন্য আমাদের টার্কির ক্ষেত্রে যে 7টার মধ্যে 3টে প্রজাতি এবং এমুর ক্ষেত্রে যে 3টে প্রজাতি বললাম, এটা বহুল প্রচলিত এবং পালনের জন্য উপযুক্ত। বেশ, অরুণাশী বাবু, যারা খামারি বন্ধুরা অর্থাৎ টার্কি পালন করবেন কিংবা এমু পালন করবেন, মুরগি পালন করতে গেলে একটা ঘরের নির্দিষ্ট দূরত্ব বা উচ্চতা দরকার। এক্ষেত্রে কতটা দূরত্ব বা কি রকম উচ্চতা দরকার, কেমনভাবে ঘর বাড়ি তৈরি করবেন সেটা যদি একটু বলছেন। টার্কির ক্ষেত্রে টার্কি পাখিটা মুরগির যে সাধারণ যে মুরগি পাখি দেখতে যেরকম তার চেহারা বা শেপ যেটা হয় আকার, তার চেয়ে কিন্তু একটু বড়, এবং এর ঠোঁটটা একটু লম্বাটে। ফলে এর যে জায়গাটা থাকবে মুরগির, সাধারণভাবে ব্রয়লার মুরগির জন্য আমরা যে স্পেসটা করি তার নর্মাল থাকার জন্য একটা অ্যাডাল্ট টার্কির জন্য কিন্তু তার চেয়ে অনেকটা বেশি লাগবে। এবং আমরা ছবিতে দেখতে পাচ্ছি টার্কি, দেখলে দেখতে পাবেন যে মুরগির সঙ্গে এর একটু পার্থক্য রয়েছে, চেহারার পার্থক্য রয়েছে, যেহেতু আয়তনটা বড়। এবং এর যে ডিম দেওয়ার ক্ষমতা বা ইনকুবেশন প্রজনন ক্ষমতা, ডিম ফুটে বাচ্চা বেরোনোর যে ক্ষমতা, সেটা 28 দিন। 28 দিন পরে বাচ্চাটা ইনকুবেট হয়। কৃত্রিমভাবেও করা যায়, আর প্রাকৃতিক নিয়মে যেভাবে এরা মুরগির ক্ষেত্রে যেভাবে তৈরি হয়, বাচ্চা ফুটে যেভাবে বাচ্চা বের হয়, টার্কির ক্ষেত্রে সে একইভাবে ডিম ফুটে বাচ্চা তৈরি হয়। কিন্তু এমুর ক্ষেত্রে যেটা দরকার, এমুর কিন্তু পাটা অনেক লম্বা, প্রায় মানুষের মতো হাইট, 5 থেকে 6 ফিট হাইট একটা অ্যাডাল্ট এমুর। এবং গায়ের যে লোমগুলো আছে, মানে লোম বলতে আমি বলছি ফার, যেগুলো পালকগুলো আছে, ফেদারগুলো খুব ছোট ছোট ফেদার,
ধূসর রঙের দেখতে, অনেক ব্ল্যাকিশও থাকে। এদের ক্ষেত্রে কিন্তু ওই কেজের মধ্যে বা একটা ইনক্যাপটিভ কন্ডিশনে রাখা সেটা কিন্তু এমুর পক্ষে সম্ভব নয়। এমুর খাবার দাবারটা একটু আলাদা। এমুর খাবার দাবারটা হলো যে পোকামাকড় খাবে, শাকসবজিও খাবে। ফলে এমুকে কিন্তু ফ্রি রেঞ্জ সিস্টেমে, যেটাকে আমরা বলি একবারে উন্মুক্ত জায়গায় ছেড়ে একটা ফেন্সিং এর মধ্যে রেখে মুক্তাঙ্গন পদ্ধতিতে চাষ করতে হবে। এবং সেক্ষেত্রে মোরললেস মোটামুটি আমরা যেটা হিসেব করে দেখেছি, প্রায় 100 থেকে 150টা এমু, অ্যাডাল্ট এমু চাষ করতে গেলে প্রায় 1 একর ল্যান্ড লাগবে, এগ্রিকালচার ল্যান্ড প্রায় 1 একর লাগবে। এটা একটা স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন। আর টার্কির ক্ষেত্রে যে খাবার দাবারের যে ব্যাপারটা, যে স্পেসের যেটা বললাম, তার সঙ্গে যে খাবার দাবার যে ব্যাপারটা, খাওয়া দাওয়াটা কিন্তু মোটামুটি আপনি বলতে পারেন মুরগির মতোই। তার যেমন স্টার্টার থাকে, তার যেমন গ্রোয়ার থাকে, যেমন ফিনিশার থাকে, যেমন ব্রিডিং রেশন থাকে, একইভাবে কিন্তু টার্কির ক্ষেত্রেও তাই থাকে। টার্কির ক্ষেত্রে তার ঘরের যে বিছানাটা, যে জায়গাটাতে রাখা হবে, যে ঘরটাতে, যেটা আমরা ক্লোজ সিস্টেমে ইনক্যাপটিভ করছি, সেখানে কিন্তু তার যে লিটারটা, সেই লিটারটা যেন কোনো সময় ভেজা না থাকে। লিটারটা এক সপ্তাহ অন্তর সেটাকে একটু পাল্টে দেওয়া, চেঞ্জ করে দেওয়া, তাতে একটু শুকনো চুন ছড়িয়ে দিয়ে সেটাকে একটু জীবাণুমুক্ত করতে হবে, ঝরঝরে করে দেওয়া। কারণ তাছাড়া কি হয় না, ওর থেকে ছত্রাক জাতীয় রোগের আক্রমণ হতে পারে। এই যে খুব স্বাভাবিক যে আপনার মুরগির যে ম্যানেজমেন্ট, সেই প্রতিপালন পদ্ধতিটাও কিন্তু টার্কির মধ্য দিয়ে করলেই কিন্তু চলে। এর ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, মানে টার্কির ক্ষেত্রে। এমুর ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট হলো, এমু কিন্তু যে কোনো তাপমাত্রাতে সহ্য করতে পারে। এমুর খুব প্রচণ্ড তাপমাত্রা বেড়ে গেছে বা খুব ঠান্ডা, সব রকমের ক্ষেত্রে কিন্তু তার টলারেন্সি পাওয়ার, সহনশীল ক্ষমতাটা এমুর কিন্তু অনেক বেশি। ফলে টার্কির ক্ষেত্রে আমি যতটা যত্নবান পালন করার জন্য যেটা করতে হবে, অতটা কিন্তু এমুর ক্ষেত্রে লাগে না। এমুর খুব ঠান্ডা প্রকৃতির প্রাণী, খুব ঠান্ডা প্রকৃতির টিমিড প্রাণী, এবং ওকে ধরবার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হয়। যে এই ধর যে একটা যে ঘরের মধ্যে আছে, তাকে মোটামুটি তাকে একটা দল যখন আছে, তাকে একটা কর্নারের দিকে নিয়ে গিয়ে তার পাটাকে যদি ধরেন, আস্তে করে ধরতে পারলেন, তাহলেই ভালো হবে। আদারওয়াইজ কিন্তু আর আঘাত পেতে পারে। এবং সেটা টার্কির ক্ষেত্রেও তাই, এমুর ক্ষেত্রেও খুব সুখী পাখি, খুব সুখী পাখি, টিমিড পাখি। এখন এদের ব্যবহারও কিন্তু অনেকগুলো আছে। টার্কির যেমন ব্যবহার, যেটা ডক্টর বিশ্বাসও বললেন, টার্কির যেমন ব্যবহার মূলত ডিম এবং মাংস, এবং কেন তার খাদ্যগুণ নিয়ে আমরা আলোচনা করব। এমুর ক্ষেত্রে কিন্তু যেমন ডিমের চেয়েও মাংস, এবং এমুর এমন কোনো বডি পার্টস নেই, দেহের অংশ নেই যেগুলো কাজে লাগে না। মানুষের সমস্ত ধরনের কাজে, এমনকি মেডিসিনাল ইউজ, এবং আমরা যারা বিভিন্ন ধরনের পার্স ইউজ করি, বেল্ট ইউজ করি, বা পকেটে বিভিন্ন ধরনের যে ব্রেসলেট যেগুলো ইউজ করা হয়, যে সমস্ত সুগন্ধিগুলো মানুষ ব্যবহার করে, এই সমস্তগুলো কিন্তু এমুর অয়েল থেকে তৈরি করা যায়। এমুর অয়েল, এমুর হাইড বা স্কিন, এমুর ফেদার। ফলে এমুর মাংস, এবং দুটোর ক্ষেত্রে, টার্কি এবং এমু দুটোর ক্ষেত্রে কিন্তু মাংস হলো মিনিমাম কোলেস্টেরল লেভেল থাকে, লো কোলেস্টেরল লেভেল। ফলে আমরা, এবং প্রোটিন সমৃদ্ধ। ফলে আপনি যেটা শুরুতে বলেছিলেন যে আমাদেরকে পুষ্টিগুণ বাড়াতে হবে, প্রোটিন খেতে হবে, তো প্রোটিন যদি আমরা সত্যি খেতে চাই, তাহলে আমাদের খাদ্যাভ্যাসটাকে যদি একটু পরিবর্তনের জায়গা আমরা আনতে পারি আস্তে আস্তে, তাহলে কিন্তু আমরা স্বরোজগারী হতে পারবো এই দুটো প্রাণী পালন করে। আচ্ছা সুকান্তবাবু, খাদ্যাভ্যাস নিয়ে অনেকটাই বলেছেন যে কি খাদ্য খুব কম খরচে, যদি প্রাণীপালক বন্ধু বা ঘরেই যদি কয়েকটা ধরুন টার্কি পোষেন, তা সেক্ষেত্রে খুব ম্যাশ যদি না খাওয়ানো হলো, তাহলে শাক পাতা, অ্যাজোলা এরকম ধরনের কিছু খাওয়াতে পারে, তাতে তাড়াতাড়ি বেড়ে উঠতে পারে। ঠিকই বলেছেন, কারণ টার্কি এবং এমু, আমরা যেহেতু স্যারই বললেন যে এরা সর্বভুক প্রাণী বলা যায়, অর্থাৎ এরা যেমন ম্যাশ এবং প্যালেট জাতীয় খাবার খেতে পারে, তার পাশাপাশি বিভিন্ন সবুজ ঘাস, যেমন বার্সিম, লুসার্ন জাতীয় ঘাস, ডেসম্যান্থাস, এই ধরনের ঘাস, বা আমাদের যে কিচেন ওয়েস্ট, আমাদের রান্নাঘরে বাঁধাকপির পাতা দিলেও তো খেতে পারে, তো সেগুলোকে ছোট ছোট করে চপ করে কেটে দিলে পরে, তাহলে সেক্ষেত্রে আমরা যে অর্ধবৃত্তাঙ্গন পদ্ধতিতে যদি টার্কি পালন করি কম খরচে অধিক লাভের জন্য, সেক্ষেত্রে আমার এই ধরনের সবুজ ঘাসকে চপিং করে কেটে দিলে, বাঁধাকপি, ফুলকপির পাতা, তাহলে কিন্তু খাবারের খরচ অর্ধেকের বেশি কমানো যায়, প্রায় 50%। কারণ আমরা জানি যে কোনো হাঁস মুরগি বা আমাদের এই টার্কি এমু প্রাণী পালন করতে গেলে তার খাবারের খরচ 70% ব্যয় হয়। সুতরাং এই খাবারের খরচটা হচ্ছে লাভের মূল অন্তরায়। তো সেই খাবারের খরচটাকে কমাতে গেলে
কিন্তু আমার এই ধরনের বিকল্প খাদ্য উপাদান, আপনি যেমন বললেন অ্যাজোলা, তো যদি ম্যাশ এবং প্যালেট জাতীয় খাবারের সঙ্গে অ্যাজোলা চাষ করে সেটাকে মিশিয়ে খাওয়ানো যায় তাহলে কিন্তু খাবারের খরচ অনেকটাই কমে যায়। এবং একটা পূর্ণাঙ্গ এমু একদিনে 1 থেকে 1.5 কেজি খাবার খায়, সেক্ষেত্রে একটা টার্কিকে 400 থেকে 500 গ্রাম খাবার খাওয়ানো যায়, যে খাবার এই ধরনের বিকল্প খাবারের দ্বারা খুব সহজেই কমিয়ে কিন্তু লাভের একটা ভালো অঙ্ক ঘরে তোলা যায়। বেশ, অনুরাগবাবু, এই যে এমু বা টার্কি যদি ঘরে পোষেন সেক্ষেত্রে বাড়িতেই বাচ্চা অর্থাৎ প্রজনন করানো যাবে কি? হ্যাঁ, অবশ্যই। যেটা আমি শুরুতেই বললাম যে ডিম দিয়ে যে বাচ্চা তৈরি করা, টার্কির ক্ষেত্রে তো অবশ্যই করা যায়, এবং এর ক্ষেত্রে আপনার এমুর ক্ষেত্রেও করানো যায়। এমুর ক্ষেত্রে একটা মানে আছে, বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে একটি মেল এমু সে কিন্তু একটি ফিমেল এমুর প্রতি সে পার্টনার হিসাবে নেয় তার টোটাল প্রজনন ব্রিডিং লাইফে বা প্রজনন জীবনে। ফলে সেখানে কিন্তু যদি মানে ফিমেল পার্টনারগুলোকে যদি মানে চেঞ্জ না করা যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে প্রবলেম হয়ে যায়। পার্টনারটা কিন্তু সে পার্টিকুলার স্পেসিফিক একজনকেই চিনে রাখবে। এবং এইটা করার জন্য কি হয়, এবং তার যে টোটাল প্রায় একটা এমুর যে টোটাল লাইফ সে প্রায় 25 বছর বাঁচে, এবং তার ওই লাইফে তার যে প্রজনন ক্ষমতা, প্রতি বছর তার একটা প্রজনন ক্ষমতা আসবে, সেই অনুযায়ী আপনি আর্টিফিশিয়ালি দরকার নেই, মানে প্রাকৃতিকভাবে যে তার প্রজনন পদ্ধতি তাতেই করতে পারবে। এখানে আরেকটা বিশেষ বৈশিষ্ট্য এমুর ক্ষেত্রে হলো যে নর্মালি আমরা মুরগির ক্ষেত্রে দেখেছি, হাঁসের ক্ষেত্রে দেখেছি বা টার্কির ক্ষেত্রেও দেখেছি যে প্রাকৃতিক এর সময় তা দেওয়ার জন্য, ডিম ফুটে বাচ্চা হওয়ার জন্য সেখানে ফিমেল মা মুরগি সেখানে বসে, কিন্তু এমুর ক্ষেত্রে কিন্তু পুরুষ এমু বসে। এটা হলো ব্যতিক্রমী জিনিস, ফলে এটা প্রাকৃতিকভাবেই করা যাবে। বেশ, সুকান্ত বাবু, এইবারে আসছি সরাসরি রোগের প্রসঙ্গে। যেহেতু এটা একটা অনেকটাই বড়, সাধারণ মুরগির থেকে টার্কি বা এমুটা অনেকটাই বড়, তা সেক্ষেত্রে এদের কোনো রোগ আক্রমণ হয় বা সংক্রমণ হয় তখন কি করবেন খামারি বন্ধুরা? ঠিকই, টার্কি এবং এমুর রোগ ব্যাধি আমাদের হাঁস মুরগির তুলনায় খুবই কম। তবুও আমাদের এমুর ক্ষেত্রে বেশ কিছু সংক্রামক রোগ অর্থাৎ ভাইরাস ঘটিত, ব্যাকটেরিয়া ঘটিত, পরজীবী ঘটিত রোগ দেখা যায়। যেমন এমুর ক্ষেত্রে যে ইকুয়াইন এনসেফালোমাইলাইটিস বলে একটি ভাইরাস ঘটিত রোগ, এই রোগটি খুবই ভয়ঙ্কর এমুর ক্ষেত্রে। সেই জন্য এই রোগের প্রাদুর্ভাব প্রতিরোধ করার জন্য যথাসম্ভব বায়োসিকিউরিটি মেজার মানে জৈব সুরক্ষা ব্যবস্থা অবলম্বন করা দরকার। এর পাশাপাশি আমাদের হাঁস মুরগির যে রোগ হয়, রানীক্ষেত রোগ, হ্যাঁ, বসন্ত রোগ, এগুলো টার্কি এবং এমুর কিন্তু ভীষণ প্রাদুর্ভাব দেখা যায়। তো রানীক্ষেত রোগের ক্ষেত্রে যেহেতু টিকা আছে, সেই জন্য এদের ঠিক মুরগির যেভাবে টিকা প্রদান করা হয়, যখন আসবে তখনই টিকা দিয়ে দিতে হবে, তখনই তাকে সে রানীক্ষেত রোগের F1 স্ট্রেন এবং লাস্তা স্ট্রেনের টিকা দিতে হবে, এবং একটু মানে 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহ বয়সে একটা বসন্ত রোগের টিকা দিতে হবে। আর বিশেষ করে পরজীবী ঘটিত সংক্রমণ অর্থাৎ কৃমির সংক্রমণ দমন করার জন্য প্রথম দিকে 6 মাস বয়স পর্যন্ত প্রতি মাসে একবার করে, তারপরে বছরে 3 বার শীত গ্রীষ্ম বর্ষার পূর্বে কৃমির সংক্রমণের ওষুধ খাওয়ানো দরকার। আর তৎসহ যে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, কলেরা, টাইফয়েড, কোরাইজা, এইসব রোগের প্রতিরোধ ব্যবস্থা না থাকলেও কিন্তু আমরা যদি জীবাণুমুক্ত উপায়ে বিজ্ঞানসম্মতভাবে আমি খামার প্রতিপালন করি এমু এবং টার্কিকে, তাহলে এই রোগ থেকে দূরে রাখা যায়। যদিও হয় তখন যথোপযুক্ত মাত্রায় অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য প্রতিষেধক দিয়ে এদের এই রোগকে খুব সহজে নিয়মিত খামার দেখাশোনা করতে হবে এবং তার পরিচর্যা করতে হবে, এটাই মোটা কথা। এবারে অবিনাশ বাবু, আপনার কাছে জানি যে এমু বা টার্কির মাংসের গুণগত মান বা ডিমের গুণগত মান, পুষ্টিগত দিক কতটা আছে আর একটু জেনে নিই। হ্যাঁ, এইটা বলার আগে আমি ওই প্রসঙ্গে জাস্ট একটা লাইন যোগ করবো আর কি, যে জৈব সুরক্ষা যে ব্যাপারটা ডক্টর বিশ্বাস বললেন, এখানে একটা বড় মানে খুব সিরিয়াসলি যেটা আমাদের ভাবা দরকার, এমুর বিশেষ করে টার্কির ফার্মের মধ্যে কোনো বাইরের লোককে, অপরিচিত লোককে হঠাৎ করে ঢুকতে দেওয়া উচিত না। এটা কিন্তু জৈব সুরক্ষার একবার বিপরীত। এটা একটু জানিয়ে রাখলাম আর কি। এটা ইন জেনারেল আমরা যে কোনো ফার্মের ক্ষেত্রেই বলি, প্রাণীদের ফার্মের ক্ষেত্রে, যে টার্কির ক্ষেত্রে কেন এরা বেসিক্যালি ভীতু, এবং বাইরের এরা ঢোকার ফলে কি হয়, ওতে কিন্তু প্রোডাকশনের যে প্রোডাক্টিভিটি ক্যাপাসিটি সেটা কিন্তু হ্যাম্পার করতে পারে। এবার যেটা আপনার প্রশ্নে আমি আসি, খাদ্যগুণ যেটা আমি শুরুতেই বললাম যে কেন আমি এমু এবং টার্কি চাষ করব, তার মূলত চাষ করব কিন্তু খাদ্যগুণ এবং পুষ্টির জন্য এবং প্রোটিনের জন্য। এবং আমাদের মানুষের একটা সাধারণভাবে হলো যে প্রোটিন বেশি পাবো এবং ফ্যাট কম থাকবে, কোলেস্টেরল কম থাকবে, এই ধরনের খাদ্য আমরা বেশি পছন্দ করি, মানে উচিত। আজকাল সবাই আমরা খাসির মাংস খেতে ভয় পাচ্ছি, এই ধারণাটা কিন্তু আমাদেরকে পাল্টাতে হবে। রেড মিট মানে খাওয়া যাবে না, এটা কিন্তু ঠিক না। এটা এক সময় বলা হতো, এখন কিন্তু বিজ্ঞান অনেক এগিয়ে গেছে,
এখন ওমেগা ফ্যাটি অ্যাসিড ওখানে আছে, এবং সেটাও কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে খাবার দরকার, বডির জন্য দরকার। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে, এটাও দরকার। কোনো জিনিসটাই মাত্রাতিরিক্ত খাওয়া উচিত না। ফলে খাসির মাংস খেলেই শরীর খারাপ হবে বা হার্ট অ্যাটাক হবে, এটা ভাবার কোনো কারণ নেই। কারণ আমরা আসলে কি হয়, আমরা 10 টাকা, আমরা 30 টাকা 40 টাকা দিয়ে আমরা কোল্ড ড্রিঙ্কস কিনে খাই, কিন্তু 10 টাকা দিয়ে 1 গ্লাস দুধ কিনে খাই না। এটা হলো আমাদের ওই খাদ্যাভ্যাস। আবার সেই আমরা পুরো নতুন জায়গায়, আগের জায়গায় ফিরে এলাম। তো এই টার্কি এবং এমু দুটোর, এমু মূলত ডিমটা কিন্তু আমরা খাওয়ার দিকে যাই না। এমু কিন্তু মূলত আমি যেটা বললাম যে এমু প্রতিটি অংশ, তার ডিম বলুন, মাংস বলুন, প্রত্যেকটা হলো তার প্রোটিন সমৃদ্ধ এবং খনিজ লবণ সমৃদ্ধ, বিশেষ করে যে মাইক্রো এলিমেন্ট যেগুলো আছে সেগুলো সমৃদ্ধ, এবং তার সঙ্গে যেগুলো আছে লো কোলেস্টেরল। এবং এমুর আরেকটা দিক যেটা আমি শুরুতেই বলেছিলাম, যে তার অন্যান্য যে জিনিসগুলো সেগুলো মেডিসিনাল কাজে লাগে। আর্থ্রাইটিস, বডির বিভিন্ন যে গাঁটের যন্ত্রণা। একজন বন্ধু ফোনে অপেক্ষা করছেন। আচ্ছা, হ্যালো, নমস্কার। হ্যালো, কথা বলুন বন্ধু, কে আছেন ফোনে? বলছি যে গ্রামের, আমি বালিজুড়ি গ্রাম পঞ্চায়েত থেকে, বীরভূম থেকে বলছি। বলুন, আপনার প্রশ্ন বলুন। হ্যালো, হ্যাঁ শুন, তাড়াতাড়ি বলুন, আমাদের সময় একেবারে শেষের দিকে। বিশ্বনাথ বাগদি হ্যাঁ বলুন, প্রশ্ন বলুন। বলছি ওই যে পুকুরে, যে মানে তোমার গ্রামের পুকুরে অনেক নোংরা, পুকুরে অনেক তোমার এজলা টাইপের উদ্ভিদ জন্মায়, তো ওইটা কি কোনো পশুকে খাওয়ানো যাবে? হ্যাঁ, সেটা আগেই বলে দিয়েছেন আমাদের, আপনি শুনতে থাকুন আলোচনা, আগেই আলোচনা হয়েছে এই প্রসঙ্গে। হ্যাঁ, অনুষ্ঠিত। হ্যাঁ, গ্রামের পুকুরে যেটা জমে ওটা ঠিক অ্যাজোলা টাইপের নয় বা অ্যাজোলাও নয়, এটা অন্য জিনিস। সেটা আপনি স্থানীয় ডাক্তারবাবুর সঙ্গে দেখা করে আলোচনা করে দেখবেন যে কোন প্রাণীকে সংক্ষেপে জিজ্ঞেস করে কোথায় এই বাচ্চা পাওয়া যাবে। হ্যাঁ, এই বাচ্চা কিন্তু মূলত এই মুহূর্তে টার্কি কিন্তু যদি আমাদের রাজ্যে যদি আপনি দেখেন, তাহলে পশ্চিমবঙ্গের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের অন্তর্গত যে টালিগঞ্জ পোলট্রি ফার্ম আছে, ওখানে কিন্তু টার্কি ওখান থেকে ডিম এবং বাচ্চা দুটোই পাওয়া যায়। আর এমুর ক্ষেত্রে কিন্তু যদি কেউ উৎসাহী হন, তাহলে তাকে কিন্তু ভারতবর্ষের ব্যাঙ্গালোর হিসারঘাটাতে এমুর উপর ওরা ব্রিডিং যে সমস্ত স্টক তারা বিক্রি করেন, সেটা ওখান থেকে পাওয়া যায়। বেঙ্গলে এই মুহূর্তে নেই। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনলেন যে এমু বা টার্কি কিভাবে পালন করতে হবে এবং কতটা লাভ। আপনারা যদি আমাদের বিশেষজ্ঞের মতামত অনুযায়ী এমু বা টার্কি পালন করেন এবং বিজ্ঞানসম্মত উপায়, তাহলে কিন্তু আপনারা স্বনির্ভরতার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আজকে স্টুডিওতে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ। নমস্কার। নমস্কার।